তুমি আমার ফুলের কলি গল্পের শেষ পাঠ। তাসফিয়ার সাথে আমার ডিভোর্সের কথা বাড়িতে কাউকেই বলা যাবে না। আব্বা আম্মা জানলে অনেক কষ্ট পাবে। তাসফিয়াকে আম্মা নিজের মেয়ের মতো আদর করে আর ভালোবাসছে। আব্বার কথা কি বলবো, তাসফিয়ার জন্য আমাকে অনেকবার বকাঝকা করছে। মন খারাপ করে বাড়িতে এসেছি। তাসফিয়াকে ছাড়া বাড়িটা যেন পুরো শূন্য শূন্য লাগছে। মোবাইলটা সাইলেন্ট করে শুয়ে পড়ছি। তাসফিয়ার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মোবাইলে অনেকগুলো মিস কল। চাপ দিতে দেখি শ্বশুর বাড়ির নাম্বার থেকে অনেকগুলো ফোন। ব্যাক করছি, সাথে সাথে রিসিভ। শ্বশুর বলল, বাবা তুমি তাসফিয়াকে রেখে গেছো কেন, কোনো সমস্যা হয়েছে তোমাদের মাঝে? আমি বললাম, না আঙ্কেল, তেমন কোনো সমস্যা নেই। এমনিতেই তাসফিয়ার সামনে পরীক্ষা, এখানে থাকলে ও পড়তে সমস্যা হয়, তাই ওকে আপনাদের কাছে পাঠিয়ে দিলাম। শ্বশুর বলল, ও আমি ভাবছিলাম তাসফিয়ার সাথে তুমি ঝগড়া করছো। আচ্ছা তাহলে এই ব্যাপার হলে কোনো সমস্যা নেই। আমি বললাম, ঠিক আছে, আমি একদিন আসবো। তাসফিয়া কি আপনার পাশে আছে? শ্বশুর বলল, না, তাসফিয়া তো আজকে সকাল সকাল কলেজে গেছে আর বলছে তুমি নাকি কলেজে ওর সাথে দেখা করবে। আমিও বললাম, তার মানে সে মিথ্যা কথা বলছে। আমিও আঙ্কেলের কথা মতো বললাম, হ্যাঁ করবে, এখন রাখি, কারণ আঙ্কেলকে সত্যি বলা যাবে না, কারণ উনি জানলে অনেক কষ্ট পাবে। ফোন কেটে অফিসের জন্য রেডি হয়েছি। এমন সময় আম্মু বাড়িতে এসেছে। আম্মা বলল, কি অফিসে যাচ্ছিস নাকি? আমি বললাম, হ্যাঁ। আর আব্বু কোথায়? আম্মু বলল, তোর আব্বা অফিসে গেছে। তাসফিয়া কোথায়, ওকে যে দেখছি না। আমি বললাম, তাসফিয়া ওদের বাড়িতে গেছে, সামনে ওর পরীক্ষা, এখানে থাকলে ওর পড়তে সমস্যা হয়, তাই কিছুদিনের জন্য বাড়িতেই থাকবে। আম্মা বলল, তোর কথা বলার ভঙ্গি আর তোর চেহারা দেখে মনে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সত্যি করে বল কি হয়েছে তোদের মাঝে? তাসফিয়ার সাথে তুই কি ঝগড়া করছিস? আমি বললাম, তাসফিয়ার সাথে ঝগড়া কেন হবে? বিশ্বাস না হলে তাসফিয়াকে ফোন করে জেনে নাও। আচ্ছা আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে স্নেহাদের বাসার সামনে এসে দাঁড়িয়েছি। দেখি স্নেহা দাঁড়িয়ে আছে, আমাকে দেখে এগিয়ে আসছে। স্নেহা বলল, সৌরভ তোমার আসতে তো দেরি হলো কেন? আমি বললাম, আমার সাথে কথা বলতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, আসো তোমাকে কলেজে দিয়ে আসবো। স্নেহা বলল, আজকে কলেজে না গেলে ভালো হবে, তুমি যাও, অফিসে যাও, আমি বাসায় থাকি। আর হ্যাঁ, তাসফিয়া কোথায়? আমি বললাম, ওর আব্বু বলছে কলেজে গেছে। ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও, আমি অফিস থেকে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব। স্নেহা বলল, ঠিক আছে, আর হ্যাঁ তুমি অফিসে গিয়ে আমাকে একটা কল দেবে। আমি বললাম, আচ্ছা। স্নেহা চলে গেছে, আমি অফিসে চলে এসেছি। আমার কাজে মন দিলাম। 2 দিন পরে কাজ ধরছি। আজকে সব কাজ করতে হবে, কাজগুলো একটু তাড়াতাড়ি করছি। লাঞ্চের সময় হয়েছে, লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ শেষ করে আবার কাজ। এমন সময় মোবাইলে একটা রিংটোন বেজে উঠল। হাতে নিয়ে দেখি তাসফিয়া ফোন করছে। রিসিভ না করে কেটে দিয়েছি। 3বার ফোন করছে, 3বার ফোন কেটে দিয়েছি। এবার ফোনটা বন্ধ করে দিয়েছি। আবার তাড়াতাড়ি কাজ করতেছি। এমন সময় ম্যাডাম এসে বলে, সৌরভ চলো আমার সাথে, একটু সাইডে যেতে হবে, কারণ কন্ট্রাক্টররা এই সাইড দেখতে আসবে। আমি বললাম, হ্যাঁ চলেন। ম্যাডামের সাথে বের হয়ে গেছি। সাইডের কন্ট্রাক্টরদের সাথে কাজগুলো দেখিয়ে দিচ্ছি। কন্ট্রাক্টর বলল, ম্যাম চলেন, কফি শপে বসে আমরা ডিলটা ফাইনাল করে নেই। ম্যাডাম বলল, ঠিক আছে চলেন। আমি বললাম, ম্যাডাম তাহলে আমি যাই, আমার একটু কাজ আছে। ম্যাডামকে বলে আমি চলে এসেছি। বাইকে বসে মোবাইলটা চালু করেছি। এমন সময় দেখি একটা মেসেজ, তাও আবার তাসফিয়ার নাম্বার থেকে। মেসেজে লেখা, ভাইয়া আপনার মোবাইল বন্ধ কেন? আপু জিএমসি হাসপাতালে আছে। তাসফিয়ার আবার কি হলো? এমনি আব্বার নাম্বার থেকে ফোন এলো। ফোন রিসিভ করতে আব্বা বলল, বৌমা যে হাসপাতালে, তুই কি জানিস না? আর তোর মোবাইলটা বন্ধ কেন? তাড়াতাড়ি জিএমসি হাসপাতালে চলে আয়। আমি বললাম, হ্যাঁ আসতেছি। হঠাৎ করে তাসফিয়ার আবার কি হলো? নিশ্চয়ই না খেয়েছিল, তার জন্য অজ্ঞান হয়ে গেছে। বাইক নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছালাম। হাসপাতালের বাহিরে তাবু দাঁড়িয়ে আছে। আমাকে দেখে দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে বসে। তাবু এমন ভাবে কান্না করছো কেন? তাসফিয়ার কি হয়েছে? তাসফিয়া ঠিক আছে তো? তাবু বলল, আপু এখনো অজ্ঞান, জ্ঞান ফিরেনি, কখন যে ফিরবে তাও জানে না, ডাক্তার বলছে। কি বলো এসব, কি হয়েছে? তাবু বলল, তাহলে শুনেন, আপু না দুপুরে বাড়িতে এসেই কাউকে না কিছু বলেনি, সোজা তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। আম্মু খাওয়ার জন্য ডাকতে গেছে, তার কোনো সারা শব্দ না পেয়ে আব্বু দরজা ভেঙে দেখে আপু অজ্ঞান হয়ে পড়ে আছে। তাসফিয়া এখন কোথায়? চলো আমি তাসফিয়ার কাছে যাব। তাবুকে নিয়ে তাসফিয়ার কাছে এসেছি। আব্বা আম্মা, তাসফিয়ার আত্মীয় স্বজন অনেকে এসেছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি দায়ী তাসফিয়ার এই অবস্থার জন্য। কেবিনের সামনে সবার অপেক্ষা যে তাসফিয়ার কখন জ্ঞান ফিরবে। তাসফিয়াকে আইসিইউর ভিতরে ঢুকিয়ে রাখছে। আমি তাকিয়ে দেখি তাসফিয়ার চেহারাটা কালো হয়ে আছে। সব দোষ আমার। আমি যদি ফোনটা রিসিভ করতাম তাহলে হয়তো এমনটা হতো না। শাশুড়ি বলল, বাবা সৌরভ, তোমার আর তাসফিয়ার সাথে কি এমন ঝগড়া হয়েছে যার কারণে আমার মেয়েটা মরতে চলছে? আমি বললাম, আন্টি আমার সাথে কোনো ঝগড়া হয়নি।
শাশুড়ি আম্মা বলল, তাহলে তাসফিয়া এতগুলো ঘুমের ট্যাবলেট খেতে চাইবো কেন? নিশ্চয়ই তোমাদের মাঝে বড় কোনো ঝগড়া হয়েছে। সত্যি বলছি আন্টি, আমি কোনো ঝগড়া করিনি। তখনই ডাক্তার এসে বলে, আল্লাহর রহমতে আপনাদের মেয়ে অনেক ভালো আছে। আর আপনারা কেমন বাবা মা? মেয়ের কোনো বিষয় নিয়ে আপনারা চিন্তাই করেন না। আপনারা ওকে একা থাকতে দিলেন। আল্লাহ ওর হায়াত শেষ করে নাই, তাইও বেঁচে আছে। সাধারণত এমন অবস্থায় কেউ বেঁচে থাকে না। শাশুড়ি বলল, এখন আমি কি আমার মেয়ের সাথে দেখা করতে পারি? ডাক্তার বলল, হ্যাঁ পারেন। দুইজন করে ভিতরে যাবেন, আর কেবিনে বেশিক্ষণ থাকবেন না। নাসরা তাসফিয়াকে ওই কেবিনে শিফট করছে। শ্বশুর শাশুড়ি এক করে সবাই তাসফিয়ার সাথে দেখা করতে যাবে। আমি টেবিলের উপরে বসে আছি, তখন তাবু এসে আমাকে বলল, ভাইয়া তোমাকে আপু দেখতে চাই। আমি বললাম, হ্যাঁ আসতেছি। আমি ভিতরে ঢুকার পর সবাই বের হয়ে গেছে। আমাকে দেখে তাসফিয়া কান্না শুরু করে দিয়েছে। কাছে গিয়ে ওর পানিটা মুছে দিয়েছি। তাসফিয়া বলল, আমি মরে গেলে আপনার জন্য অনেক ভালো হতো, তাই না? স্নেহাকে বিয়ে করে অনেক সুখে শান্তিতে সংসার করতে পারেন, তাই তো আমি মরে যেতে যাচ্ছি। আমি বললাম, স্নেহাকে বিয়ে করলে তোমাকে মরতে হবে কেন? আর তুমি মারা গেলে তোমার বাবা মা সবাই তো আমাকেই দোষারোপ করতো। তা আমাকে মুক্ত করার জন্য মরতে গেছিলে কেন? তাসফিয়া বলল, আপনাকে ছাড়া থাকতে অনেক কষ্ট লাগে জানেন। একটা রাত আর একটা দিন আমি কত কষ্ট করে কাটিয়েছি। আমি বললাম, তাহলে ডিভোর্স দিতে চাও কেন? তাসফিয়া বলল, আমি কি জানতাম আপনি দূরে চলে গেলে আমি বাঁচতে পারবো না? প্লিজ একটা সুযোগ দেন। আমি আপনাকে অনেক ভালোবাসবো। আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে স্নেহাকে কি বলবো? তাসফিয়া বলল, ওকে বুঝিয়ে বলে দেব। আমি বললাম, যদি আবারও তুমি আমার সাথে এমন করো তাহলে আমি কোথায় যাব? তাসফিয়া বলল, এই কান ধরে বলছি আপনাকে জীবনও ছেড়ে যাব না। আমার মাথা ছুঁয়ে বলছি সারা জীবন আপনাকেই ভালোবেসে যাব। আমি বললাম, তাহলে ইমরানের কি হবে? আর কিছুদিন পর তো আমাদের এমনিতেই ডিভোর্স হয়ে যাবে। তাসফিয়া বলল, অ্যাপ্লিকেশনের কাগজ জমা দিলে তো ডিভোর্স হবে। সেই কাগজ তো আমি কালই ছিঁড়ে ফেলছি। আর হ্যাঁ, ইমরানের প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি বললাম, ঠিক আছে, তোমাকে আরো কিছু সময় দেই, তুমি ভালো করে একটু ভেবে দেখো। তাসফিয়াকে রেখে আমি বের হয়ে এসেছি। আর আব্বু বলল, সৌরভ ডাক্তার বলছে বৌমাকে সকালে রিল্যাক্স করে দেবে, তাহলে আমরা সবাই চলে যাই। তুই তাসফিয়াকে নিয়ে বাড়িতে চলে আসিস। আমি বললাম, কিন্তু আব্বা। তখনই আমাকে থামিয়ে দিয়ে আব্বা বলল, তাসফিয়া আমাদেরকে সব বলে দিয়েছে। আমি চাই তুই তাসফিয়াকে ক্ষমা করে আমাদের বাড়িতে নিয়ে আয়। আর দেখ বাবা, ক্ষমা করা হচ্ছে সবচেয়ে মহৎ গুণ। আর শোন, এই পাগলিটা কিন্তু এখন তোকে অনেক ভালোবাসে। শ্বশুর আব্বা বলল, বাবা সৌরভ, আমার মেয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি তাসফিয়াকে মেনে নাও। আমি বললাম, আরে আঙ্কেল, আপনি কি বলছেন? আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আমি বললাম, আসলে তাসফিয়াকে বোঝানোর জন্য আমি ওকে আপনাদের কাছে রেখে এসেছি। বিয়ের একটা বন্ধন যে কতটা মজবুত তা বোঝানোর জন্য এমন একটা কিছু আমাকে করতে হয়েছে। শাশুড়ি আম্মা বলল, বাবা সৌরভ, তোমার সাথে অনেক রাগ দেখিয়ে কথা বলছি, প্লিজ তুমি মনে কোনো কিছু নেও না। আসলে তুমি তো আমারই ছেলে। আমি বললাম, আরে আন্টি কি বলছেন আপনি? ঠিক আছে, আমি তাসফিয়াকে বাড়িতে নিয়ে যাব। আর আজকের পর থেকে তাসফিয়াকে আমি কোথাও যেতে দেব না। তাসফিয়াকে সবসময় হাসি খুশি রাখবো, ওকে অনেক ভালোবাসবো, আর সবচেয়ে সুখী রাখবো। আব্বা বলল, বেয়াই মশাই, আপনারা আর চিন্তা করবেন না। সৌরভ তাসফিয়ার অনেক যত্ন রাখবে। যা ভুল ত্রুটি হয়েছে সব কিছু ক্ষমা করে ওরা নতুন জীবন শুরু করবে, আবার নতুন করে বিয়ের বন্ধনে জড়িয়ে থাকবে। চলেন আমরা সবাই বাসায় যাই। সৌরভ, তুই তাসফিয়ার সাথে থাক, ওকে নিয়ে আসিস কিন্তু। আমি বললাম, ঠিক আছে। তখনই তাবু এসে বলে, দুলা ভাই, আপনাকে আপু ডাকছে। আমি বললাম, হ্যাঁ যাচ্ছি। তাবু সহ সবাই চলে গেছে। আমি তাসফিয়ার রুমে গেছি। কি ডাকছো কেন? আমাকে ভালোবাসতে আপনার কি সমস্যা হয়? হ্যাঁ, আমি বলছি তো আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। আমি বললাম, ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। আর হ্যাঁ, এইটাই লাস্ট। এরপর থেকে আর ভুল হলে কখনো তোমাকে ক্ষমা করব না, সারা জীবনের জন্য দূরে ঠেলে দেব। এতটাই দূর করে দেব যে তুমি আমাকে কখনো পাবে না। তাসফিয়া আমাকে জড়িয়ে ধরছে আর আমাকে বলতেছে আমাকে জড়িয়ে ধরবেন। আমার খুব ইচ্ছে ছিল আপনাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারিনি। আজকে অনেক ইচ্ছে করছে, প্লিজ। আমি বললাম, এসব কি করছো, ছাড়ো। তাসফিয়া বলল, হ্যাঁ, এখন এই মুহূর্তে আমাকে জড়িয়ে ধরবা। আমি বললাম, ঠিক আছে। তখনই তাসফিয়া এসে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে, কপালে গালে কিস করতেছে। তাসফিয়া বলল, আমি করব, তুমি করবা না? আমি বললাম, হ্যাঁ করবো পাগলি। তাসফিয়াকে সিটে শুয়ে দিলাম। এরপর ওর পাশে বসে আছি। রাত 12টা বাজে। তাসফিয়া আমাকে বলে, আপনি ঘুমাবেন কোথায়? আমি বললাম, তুমি ঘুমাও, আজকে আমি ঘুমাবো না। তাসফিয়া বলল, আপনি আমার পাশে শুয়ে পড়েন, আজকে আপনার বুকে মাথা রেখে আমি ঘুমাবো। আমি শুতে চাইনি, কিন্তু তাসফিয়া জোর করে আমাকে শুয়ে দিচ্ছে। তাসফিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ওর কপালে আমি আলতো করে আদর দিয়ে দিচ্ছি। দুইজনে কখন যে ঘুমিয়ে গেছি তার কোনো ঠিক নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি তাসফিয়াকে রিলিজ করে দিছে। একসাথে বাড়িতে যাচ্ছি বাইক করে। রাস্তায় সিগন্যাল পড়ছে। আমি বললাম, তাসফিয়া, ইমরান কোথায়?
তাসফিয়া বলল যেখানে থাকুক অনেক সুখে থাকুক। আমি বললাম একটু বামে চেয়ে দেখো। তাসফিয়া বামে চেয়ে দেখে ইমরান একটা মেয়েকে জড়িয়ে বাইকে বসে আছে। তোমাকে ওই দিন কলেজে বলতে চাইছি ইমরান ছেলেটা ভালো না। তাসফিয়া বলল আমি যদি এখন ইমরানের গালে একটা থাপ্পড় দিতে পারতাম তাহলে আমার অনেক ভালো লাগতো। আমি বললাম কথা কম বলে একটা থাপ্পড় দিয়ে আসো। আর হ্যাঁ বলো, মেয়ে দেখলেই কি চোখ মারতে হই? মানে ইমরানের নামে একটা মিথ্যা হবা যাতে মেয়েটার কাছে ও কালার হই। তাসফিয়া বলল সৌরভ তোমার তো অনেক বুদ্ধি। আমি বললাম হ্যাঁ, এবার যাও, যা বলছি তা করো, যেই বাবা সেই কাজ। তাসফিয়া বাইক থেকে নেমে ইমরানের কাছে গিয়ে ইমরানকে বলছে। ইমরান তাসফিয়াকে দেখে অবাক হয়ে গেছে। ইমরান তাসফিয়াকে কিছু বলতে চাইছে, তখনই তাসফিয়া ইমরানকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিছে। ইমরান গালে হাত দিয়ে তাসফিয়ার দিকে এগিয়ে আসছে। তখনই তাসফিয়া বলল মেয়ে দেখলে চোখ মারতে হই, এরপর থেকে যদি চোখ মারিস তাহলে তোর 2 চোখ আমি তুলে ফেলবো। রাস্তার সবাই ইমরানকে বকাচকা করতে লাগলো। আমি তাসফিয়াকে বাইকে বসিয়েছি আর সিগন্যাল ছেড়ে দিছে, সোজা বাইক নিয়ে চলে এসেছি। আমি বললাম এবার খুশি হইছ? তখন তাসফিয়া আমাকে একটা চুম্মু দিয়ে বলল না, অনেক খুশি হয়েছি। এখন বর্তমানে বাসার সামনে দাঁড়িয়ে আছি। দরজায় কলিং বেল চাপ দিতে স্নেহা এসে দরজা খুলে দিল। স্নেহাকে দেখে তাসফিয়া বলল তুই আমার বরের বাসায় কি করিস? স্নেহা বলল তোর বর মানে সৌরভ তো আমার বর। আমি বললাম দেখ স্নেহা, যা হবার হয়ে গেছে, অনেক কষ্ট করে আবার আমি সৌরভকে ফিরে পেয়েছি। তোর কাছে 2টা হাত জোর করে অনুরোধ করছি আমাদের মাঝ থেকে সরে যা। তাসফিয়ার স্নেহার কথা শুনে আমি হাসতেছি। তখনই আম্মা এসে বলে তাসফিয়া মা তুমি এসেছ? আর স্নেহা এখানে দাঁড়িয়ে না থেকে তোর বাবিকে নিয়ে ভিতরে আই। স্নেহা বলল মামি তুমি সবকিছু গোলমাল করে দিয়েছো, যাও আর থাকবো না। তাসফিয়া বলল মানে? স্নেহা তুই সৌরভকে আগে থেকে চিনতি আর জানতি? স্নেহা বলল হ্যাঁ বোকা, সৌরভ আমার মামাতো ভাই। আমি তোর আর সৌরভকে এক করার জন্য এই প্ল্যানটা করছিলাম, আর সৌরভকে শুধু বলছিলাম আমার সাথে অভিনয় করতে। তাসফিয়া বলল তাহলে তোকে বিয়েতে দেখিনি কেন? আমি বললাম আসলে তখন স্নেহা অসুস্থ ছিল, স্নেহার সাহায্যের কারণে তোমাকে আমার জীবনে পেলাম। স্নেহা বলল তোদের বাসর ঘর আমি সাজিয়ে দিয়েছি, এখন রুমে ঢোকার পর বড় একটা বিড়াল মারবি। আপনারা কি মিয়া লজ্জা শরমের মাথা খেয়ে এখনো বসে আছেন? ওদেরকে একটু বাসর করতে দেন। আর হ্যাঁ, গল্পটা এখানেই সমাপ্ত হলো। আর হ্যাঁ, যদি আপনারা বলেন তাহলে আপনাদের জন্য আমি আরো গল্প আনতে চাই। যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট করেন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।